আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছেন রুকসানা হক রেখা। নারীর টানে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড় রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। টিকিট না পাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে প্রিয়জনের সাথে ঈদ কাটাতে ট্রেনের ছাদে করে বাড়ি ফিরছেন অনেকে। যাত্রীদের অভিযোগ, টিকিট কেটেও অতিরিক্ত ভিড়ের কারণে ট্রেনের নির্ধারিত কামরায় নিজ আসনে পৌঁছাতে পারছেন না কেউ কেউ। ট্রেনের ছাদে ভ্রমণ কিংবা বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে রেলওয়ে কর্তৃপক্ষের তৎপরতা নেই। এদিকে বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনার পর বিকল্প পথে উত্তরবঙ্গের জেলাগুলোতে ট্রেন যোগাযোগ বজায় রয়েছে। তবে এ কারণে উত্তরবঙ্গের কয়েকটি ট্রেন কিছুটা বিলম্বে ছেড়ে গেলেও কমলাপুর রেল স্টেশন থেকে বেশিরভাগ ট্রেন সময় মতো ছাড়ছে। গেট বন্ধ করে দাঁড়ায় আছে। না ভাই, টাকা দিয়ে টিকিট কাটছি, ইনস্ট্যান্ট টিকিট কাটছি, সিট আছে, ভিতরে ঢোকার কোনো জায়গা পাচ্ছে না। এখানে টিটিও নাই, কেউ নাই। আগে আসতে বলে উঠতে পারছি, নাহলে উঠতেই পারতাম না। এখন দেখেন যারা আসছে, যাদের টিকিট আছে তারাও ঢুকতে পারতেছে না। কি করবো, আমার বাপ মা দেশে আছে, আমাদের যেতেই হবে না। যা হচ্ছে জামালপুরে ফ্যামিলি সবাই সহ ঈদ করতে গ্রামের বাড়িতে। আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি ঈদ করার জন্য। দর্শক, রাজধানী সায়েদাবাদ বাস টার্মিনালে আছেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুহিব, ঘরমুখ মানুষের ভিড় কেমন দেখছেন? যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। রেখা, সায়েদাবাদ বাস টার্মিনালের এই মুহূর্তের চিত্র যদি আপনাকে বলি, পুরো নগরী কিন্তু বিশেষ করে যানবাহন শূন্য, কিন্তু এই এলাকাটিতে শুধুমাত্র ট্রাফিক অব্যবস্থাপনার কারণে প্রচণ্ড যানজট লেগে আছে। আমার পেছনে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দীর্ঘ সারি পরিবহনের, এবং এখানে ট্রাফিক ব্যবস্থাপনা একেবারেই ভেঙে পড়েছে। সরকারের পক্ষ থেকে বারবার এটিকে সুষ্ঠু নিয়ন্ত্রণের কথা বলা হলেও আমরা দেখছি যে এই এলাকাটিতে এই ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে পুরোপুরি আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ। রাস্তায় তেমন কোনো পুলিশ নেই, ট্রাফিক ব্যবস্থা নেই। আড়াআড়ি করে বাস রেখে ঘন্টার পর ঘন্টা আসলে যানজট তৈরি করে রাখা হয়েছে। এটি বললে একেবারেই স্পষ্টত বলা যায় যে এটি অনেকটা পরিকল্পিত যানজট। অর্থাৎ এই সায়েদাবাদ এলাকায় এই এলাকার থেকে যেসব যাত্রী ঈদের উদ্দেশ্যে বাড়িতে ফিরছেন, অর্থাৎ ঘরমুখ যাত্রীরা প্রচণ্ড বিরক্ত এবং তারা ঘন্টার পর ঘন্টা এই বাসের মধ্যে অপেক্ষা করছেন। এছাড়া যদিও এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে যে বাইরের থেকে টিকিট নেবেন না, নির্ধারিত কাউন্টার থেকে টিকিট নেবেন, কিন্তু আমরা দেখছি যে এক শ্রেণীর সিন্ডিকেট যারা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে তারা মূলত বাইরে অতিরিক্ত দামে তারা বিক্রি করছে। এবং এটি আসলে কিভাবে কোন প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ করা যায় সেটি কিন্তু আসলে কোনো ধরনের উদ্যোগ বা কোনো ধরনের ব্যবস্থাপনা আমরা এখানে দেখছি না। সব মিলিয়ে এই এলাকাটিতে দক্ষিণাঞ্চলগামী যেসব বাস রয়েছে এবং চট্টগ্রামগামী যেসব বাস রয়েছে, সেই বাসের যাত্রীরা কিন্তু রয়েছেন সীমাহীন দুর্ভোগে। কতটা আসলে ঈদের সময়ে এই দুর্ভোগ অতিক্রম করে স্বজনদের সাথে ঈদ করতে পারবেন সেটি এখন দেখার বিষয়। তো রেখা, ছিল আমার কাছে যাত্রাবাড়ি এলাকা থেকে ঈদ যাত্রার সার্বিক। বগুড়ার সান্তাহারে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত 9টি বগি উদ্ধার করা হয়েছে। এক ঘটনায় গঠন করা হয়েছে 4 সদস্যের তদন্ত কমিটি। সাময়িক বরখাস্ত করা হয়েছে সান্তাহারের সহকারী স্টেশন মাস্টারকে। বুধবার দুপুরে ঢাকা থেকে চিলাহাটিগামী ট্রেনটি সান্তাহার স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনায় পড়ে। এ সময় ট্রেনটির 9টি বগি লাইনচ্যুত হয়ে পড়লে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আগে থেকে নিষেধাজ্ঞা থাকলেও নীলসাগর ট্রেনটি সিগন্যাল না মেনে দ্রুত গতিতে যাচ্ছিল। এছাড়া সতর্কতা অবলম্বনের জন্য লাল পতাকা দেয়া থাকলেও চালক তা লক্ষ্য করেনি। গতিবেগ নিয়ন্ত্রণ না করায় বিকট শব্দে ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয়। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় 5 মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে 2টি গ্রাম। এ সময় গাছ চাপা পড়ে নিহত হয়েছেন এক বৃদ্ধ, আহত বেশ কয়েকজন। বুধবার রাতে আলমডাঙ্গা উপজেলার হারদি ও উদয়পুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আকমান হোসেন পেশায় ইজি বাইক চালক ছিলেন। স্থানীয়রা জানায়, রাত 9টা 50 দিকে হঠাৎ করেই কালবৈশাখী ঝড় শুরু হয়। মাত্র 5 মিনিট স্থায়ী এই ঝড়ে টর্নেডোর মতো তীব্র বাতাস বয়ে যায়। এতে উপড়ে পড়ে গ্রামের কয়েকশো গাছ। বিধ্বস্ত হয় অসংখ্য কাঁচা আধা পাকা বাড়ি ও বিদ্যুতের খুঁটি।
এ সময় ঘরের উপর গাছ পড়ে বৃদ্ধ আকমান হোসেন নিহত হন। আহত হন আকমানের স্ত্রী লতিফুন্নেসা। পোলট্রি শিল্পের মাফিয়া চক্রের জাতাকলে পিষ্ট প্রান্তিক খামারিরা। অস্তিত্ব সংকটে পথে বসার অবস্থা লাখো খামারির। একদিকে ডিমের ন্যায্য দাম না দেয়া, অন্যদিকে পোলট্রি ফিডের দাম বৃদ্ধি। ছোট খামারিদের সাথে কোম্পানিগুলোর এমন আচরণকে আধুনিক দাসের তুলনা করছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পোলট্রি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর জহিরুদ্দিন রুবেল। খামারিদের রক্ষায় যুগান্তকারী পদক্ষেপের আশ্বাস দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। পোলট্রি খাত নিয়ে মামুন আবদুল্লার 2 পর্বের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় রেজাউল করিম। শূন্য খামার, পড়ে আছে কিছু স্মৃতিচিহ্ন। 6 মাস আগেও যেখানে ছিল হাজারো প্রাণের কলকাকলি, এখন সেখানে শুধুই শূন্যতা। এই চিত্র শুধু টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার স্থলকাশী গ্রামের পোলট্রি খামারেই নয়, এমন অবস্থা দেশের প্রায় প্রতিটি গ্রামেই। লাখ টাকার পুঁজি নিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন এখন আশায় গুড়েবালি। উৎপাদন করতে যে টাকা খরচ হয় দেখা যায় যে ও টাকা আমাদের দেখা যায় যে আপনার আসে না, এই জন্য দেখা যায় যে বর্তমানে এগুলো আমরা ছেড়ে দিছি। প্রান্তিক খামারিরা বলছেন ডিম প্রতি তারা পাচ্ছেন 5.5 টাকা, অথচ এর উৎপাদন খরচ প্রায় 9 টাকা। অন্যদিকে একদিনের বাচ্চা এবং পোলট্রি ফিডের দাম নিয়েও বেশ বিপাকে স্বল্প পুঁজির এই খামারিরা। একটা বাচ্চার মূল্য দাম হলো 65 টাকা, একটা ডিমের মূল্য হলো 5.5 টাকা থেকে 6 টাকা। আপনি সেই ডিমের উৎপাদন খরচ কত, আপনি সেই বাচ্চার দাম 65 টাকা হয়, এটা দেখার কেউ নাই। কোম্পানি আর তেজগাঁ সমিতির নাম শুনছি আমরা, এই সমিতির মাধ্যমে তারা একটা মেসেজ দেয়, এই মেসেজ দিয়ে রেট নির্ধারণ করে। ঈদের পরে যদি ডিমের বাজার না বাড়ে তাহলে আমার মনে করেন যে এই ফার্ম বন্ধ করে দিয়ে বিক্রি করে দিয়ে আমার দেশ ছেড়ে পালাইতে হবে। যদি শুধুমাত্র এমন হয় যে শুধুমাত্র লার্জ ফার্মিং কোম্পানিগুলোই ব্যবসা করবে, প্রান্তিক খামারিদের কোনো অস্তিত্ব থাকবে না বা প্রান্তিক খামারিদের জন্য কোনো সুযোগ সুবিধা থাকবে না, অথবা প্রান্তিক খামারিরা এক্সট্রা কোনো বেনিফিট অথবা কোনো ধরনের কোনো প্রোটেকশন পাবে না, এই জায়গাগুলো যদি আমরা আসলে খেয়াল না করি তাহলে ভবিষ্যতে দেখা যাবে যে আসলে আস্তে আস্তে এটা সব জায়গায় হয়, লার্জ কোম্পানিগুলো যারা আসলে বড় পুঁজি নিয়ে ব্যবসা করতে আসে তারাই মূলত মার্কেটটাকে দখল করে। আধুনিক কালের যে স্লেভারি সেই জিনিসটা ফুটে উঠছে এবং এটা মডার্ন যুগে আমরা এটা যদি কন্টিনিউ করে তাহলে ভবিষ্যতে আমাদের খামারিরা আরও ক্ষুদ্র খামারিদের যে সংখ্যা সেটা কিন্তু কমতে থাকবে। দেশের প্রায় 1 লক্ষ পোলট্রি খামারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করে 60 লক্ষ মানুষ। প্রাণী সম্পদের এই তথ্য অচিরেই জাদুঘরে যাওয়ার উপক্রম, কারণ বিশাল এই খাতে চোখ পড়েছে অদৃশ্য শকুনের। প্রশ্ন উঠেছে, এই অদৃশ্য শক্তি কি সরকারের চেয়েও বেশি শক্তিশালী? এই কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কন্ট্রাক্ট ফার্মিংয়ের নামে তাদের অধীনস্থ যে সমস্ত খামারে আছে তারা কিছু বিশেষ সুবিধা পায়, যেটা হয়তো প্রান্তিক খামারির দোরগোড়ায় পৌঁছে না। এই জিনিসগুলিও আমরা আইডেন্টিফাই করেছি। এই জিনিসগুলো যাতে সকল প্রকার খামারি, এই সরকারের মূল উদ্দেশ্য হলো প্রত্যেকটা খামারি যাতে সমান সুযোগ পায়। তো সেই জায়গায় সেই কন্ট্রাক্ট ফার্মিংয়ের জন্য আমরা পলিসি গাইডলাইন করব। বিশেষজ্ঞদের আশঙ্কা, প্রান্তিক পর্যায়ের এসব খামারি হারিয়ে গেলে প্রায় 50,000 কোটি টাকার পোলট্রি শিল্প জিম্মি হয়ে যেতে পারে হাতে গোনা কয়েকটি কোম্পানির কাছে। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক খবর। কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের বৃহৎ সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের হামলার জবাবে বুধবার রাতে এই হামলা চালায় আইআরজিসি। হামলায় কাতারের রাশ লাফান গ্যাস ক্ষেত্র, আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের হাফসান গ্যাস ক্ষেত্র ও বাব তেল ক্ষেত্র এবং সৌদি আরবের 2টি তেল শোধনাগার লক্ষ্যবস্তু করা হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার তীব্র নিন্দা জানিয়েছে প্রতিবেশী দেশগুলো। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের ভুলে যাওয়া উচিত না, প্রতিবেশী দেশগুলো পাল্টা হামলার সক্ষমতা রাখে। মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোতে আবারও হামলা হলে ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্র পুরোপুরি ধ্বংসের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইসরায়েল লক্ষ্য করে রাতভর মিসাইল হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড সদস্যরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewsে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।